এই বিকশিত ভারত সংকল্প যাত্রা যখন সারা ভারতবর্ষে সাকসেসফুলি চলছে, আবার বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গ বঞ্চিত থাকছে। পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত রাখা হয়েছে এই তৃণমূল সরকার দ্বারা, তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ তারা এই রাজ্যে পালন করবে না, খালি টাকা 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 চাই, টাকা চাই, এই করতে থাকে, অনলি বার্নিং নো আর্নিং, এই কথা বলতে থাকে। স্বাভাবিকভাবে নবান্ন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন ওই চুরির মানসিকতায় যে সদস্য ক্যাবিনেটের রয়েছে, তাদের নির্দেশে পরিষ্কারভাবে আমলাদের বলে দেওয়া হয়েছে যে একটা ভ্যান যাতে এই রাজ্যে না ঘুরে বেড়ায়, পারমিশন দেওয়া হয়। ডিএমরা একেবারে তারা তাদের নিজেদের এলাকায় তাদের যখন বলা হচ্ছে, তারা বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, অতএব আমরা কোনো রকম কোনো উদ্যোগ বা কোঅপারেট আমরা করতে পারবো। মাঝে মাঝে এত বিরক্ত লাগে, মাঝে মাঝে মাথা হেঁট হয়ে যায়, দুঃখ হয়, কষ্ট হয় যে প্রত্যেকটা প্রকল্প যেগুলো জনমুখী এবং যেগুলো ট্রান্সফরমেটিভ এবং যেখানে পশ্চিমবঙ্গের প্রান্তিক স্তরের মানুষের এটা হচ্ছে পাওনা, সেখান থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত। পশ্চিমবঙ্গকে পারপাসলি, ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে বঞ্চিত রাখছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার। নমস্কার। আপনারা জানেন যে একটি খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় নিয়েছেন। তিনি এই বিষয়ে বারবার বক্তব্য রেখেছেন। শুধু বক্তব্য রাখেননি, তিনি একটি রোডম্যাপ দিয়েছেন এবং সেই রোডম্যাপ অনুযায়ী গত নভেম্বর মাস থেকে একটি সারা দেশব্যাপী একটি বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি নাম দিয়েছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা। এবং আপনারা জানেন, এই কথা আমি আগেও আপনাদের বলেছি, প্রধানমন্ত্রী নিজে অনেকবার এই কথা এ বিষয়ে সারা দেশের সামনে রেখেছেন। তিনি 2047 অর্থাৎ ভারতের স্বাধীনতার 100 বছর যখন পূর্ণ হবে, সেই 2047 ভারত তিনি বলছেন বিকশিত ভারত, ডেভেলপড ইন্ডিয়া। অর্থাৎ স্বাধীনতার 70-75 বছর একটি পর্ব গেছে। বিশেষ করে গত 10 বছর 2014 থেকে একটি বিশেষ জাতীয় পর্ব হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন, যেখানে ভারতের একটি নতুন যুগের সূচনা হয়েছে। এবং এই গত 10 বছরে 2014 থেকে 2024 বিশেষ উদ্যোগ, বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, প্রান্তিক স্তরের মানুষের যেমন ক্ষমতায়নের বিশেষ বিশেষ উদ্যোগ এবং কাজ হয়েছে, ঠিক সেই রকম ভারতের সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ভারতের সাংস্কৃতিক ক্ষেত্রে এবং ভারত সারা পৃথিবীতে ভারতের অবস্থান, ভারতের বিশেষ অবস্থান, ভারতকে বিশেষ করে রেকগনাইজ করেছে পৃথিবীর বিভিন্ন দেশ এবং ভারত সারা পৃথিবীতে একটি বিশেষ স্থান অর্জন করেছে গত 10 বছরে, এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আগামী 25 বছর ভারতের একটি স্বর্ণময় যুগ এবং এই 25 বছর অমৃতকাল তিনি আখ্যা দিয়েছেন। এবং এই অমৃতকালে ভারতের যে বিভিন্ন ক্ষেত্রে যে ভিত স্থাপন করা হবে, সেই ভিতগুলো আগামী দিনে গিয়ে ভারতকে একটি মহাশক্তি হিসেবে তুলে ধরবে। এবং সেই অন্তর্গত মানে তার প্রেক্ষাপটে তিনি এই বিকশিত ভারত, ডেভেলপড ইন্ডিয়া বাই 2047 যেটা উনি বলছেন, মানে আমরা এতদিন শুনতাম, আমরা ছোটবেলায় শুনেছি, আমাদের আগে যারা, তারাও আমাদের পূর্বপুরুষরা, তারা গত 70 বছর ধরে শুনছেন উই আর এ ডেভেলপিং কান্ট্রি, উই আর এ ডেভেলপিং নেশন, আমরা থার্ড ওয়ার্ল্ড নেশন। এই কথাটা বারবার আমরা শুনছি ভারতকে নিয়ে। প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের লক্ষ্য হচ্ছে 2047 বিকশিত ভারত, ডেভেলপড ইন্ডিয়া একটি মহাশক্তি হিসেবে উঠে আসবে এবং তার ভিত্তি স্থাপন তিনি খুব দ্রুত গতিতে, খুব সুদৃঢ়ভাবে করছেন। আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাইছি, কেন এই বিকশিত ভারত সংকল্প যাত্রা সারা দেশব্যাপী চলছে, বিশাল একটি উদ্যোগ এবং প্রান্তিক স্তরের মানুষের কাছে পৌঁছে গেছে। এবং গতকাল প্রধানমন্ত্রী নিজে এই যে যারা লাভার্থী, যারা বেনিফিশিয়ারিজ, যারা কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকারের গত 10 বছরের বিভিন্ন যাকে বলা যেতে পারে বিশেষ উদ্যোগের যারা লাভার্থী হয়েছে, যারা লাভ পেয়েছে এবং লাভ পেয়ে তাদের জীবন
জীবনে একটি পরিবর্তন এসছে, একটি ট্রান্সফরমেশন ফর দ্য গুড, একটি এম্পাওয়ারমেন্ট এসছে, তাদের সাথে তিনি গতকাল কথোপকথন করেছেন অনেকের সাথে, এবং এখানে বিশাল সংখ্যক মহিলারা, মানে প্রান্তিক স্তরের যে পরিবার, সেই পরিবারের মহিলাদের ক্ষমতায়ন গত 10 বছরে যেভাবে হয়েছে, এটা কিন্তু অকল্পনীয়। গত 70 বছরে এই ধরনের ক্ষমতায়ন বিশেষ করে প্রান্তিক স্তরের মহিলাদের হয়নি। প্রধানমন্ত্রী একটি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছে, তথ্য দিয়েছে, আমি আপনাদের সামনে রাখতে চাইছি, কিন্তু তার আগে বলে নিই যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, এটার উদ্দেশ্য কি? এটার মানে মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হলো যে যারা এখনো একেবারে প্রান্তিক স্তরে গ্রামীণ ভারতের যে পরিবার, যে মানুষজন এখনো কেন্দ্রীয় সরকারের, নরেন্দ্র মোদী সরকারের এই বিশেষ প্রকল্পের লাভ যারা পায়নি, তাদের কাছে সরকার পৌঁছে যাচ্ছে। তার এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে নরেন্দ্র মোদী ভারত সরকারের এই বিশাল তন্ত্র, এই তন্ত্রকে একেবারে গ্রামীণ স্তরে, প্রান্তিক স্তরে পৌঁছে দিচ্ছে, যাতে সেইখানে অন স্পট যারা লাভ পায়নি এখনো, যারা এই বেনিফিট পায়নি, যারা বেনিফিশিয়ারিজ এখনো হয়নি, তারা যাতে বেনিফিট পেতে পারে, তারা লাভ পেতে পারে, অন স্পট তাদেরকে নথিভুক্ত করা, তাদেরকে অন্তর্ভুক্ত করা, সেখানে তাদেরকে ইনক্লুড করা, এই কাজগুলো সরকারের বিভিন্ন স্তরের আমলারা, অফিসার্সরা, এক্সপার্টসরা কিন্তু করছে। আমি এখানে আর একটা একটু ইতিহাসে ফেরত গিয়ে খুব সংক্ষেপে, আমি ডিটেলে আপনাদেরকে এখন আগামী কয়েকদিন, কয়েক মাস, কয়েক সপ্তাহ আমি বিভিন্ন বিষয়ে পজিটিভ ভারত, পজিটিভ ইন্ডিয়ার যে স্টোরি প্রধানমন্ত্রী বারবার তুলে ধরছেন, সে বিষয়ে আমি বক্তব্য রাখব। আমি সেই জন্য একটু অতীতে, ইতিহাসে যদি যাই, আপনাদের মনে রাখতে হবে যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এই একটি বিশেষত্ব ছিল, তিনি সরকারকে, নিজেকে, মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীর অফিসকে, তার ক্যাবিনেটকে, তার আমলাদেরকে তিনি নিয়ে চলে যেতেন মানুষের কাছে। অর্থাৎ মানুষ তার কাছে আসবেন না, মানুষ এসে তাদের বক্তব্য সেই সরকারি অফিসের ঘুরপাক খেয়ে তাদের বক্তব্য রাখবে না, সরকার, সরকারি তন্ত্র, আমলারা, মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনারা যদি 12 বছরে তার মুখ্যমন্ত্রিত্বের সেই সময়কালটা দেখেন, আপনারা দেখবেন যে বিভিন্ন ঐতিহাসিক উদ্যোগ তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন যে নিয়েছিলেন, এবং যেগুলো খুব সফল হয়েছিল, এবং যেগুলো একসময় পরবর্তীকালে সারা পৃথিবীতে সর্বজন বিদিত হয়েছিল এবং সারা পৃথিবীতে মডেল হিসেবে উঠে এসেছিল, তিনি বারে বারে কিন্তু সেই প্রকল্প, সেই উদ্যোগ, তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছেন। অর্থাৎ এটা বলা যেতে পারে যে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী একজন নীতি নির্ধারণ যিনি করেন সেই ধরনের নেতা, নরেন্দ্র মোদী একজন জননেতা, এটা কিন্তু তার বিশেষত্ব। ইতিহাসে খুব কম ভারতের প্রধানমন্ত্রী বা খুব কম রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এইভাবে কিন্তু, যারা নীতি নির্ধারণ করেছে, প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং প্রান্তিক স্তরের মানুষকে তারা উঠিয়ে এনেছে, খুব কম, বিরল বলা যেতে পারে, নেই কোনো উদাহরণ। নরেন্দ্র মোদী প্রথম। এবং সেই জন্যই বিকশিত ভারত সংকল্প যাত্রা আমরা যদি বোঝার চেষ্টা করি, অতীতে তার মুখ্যমন্ত্রিত্বের যে সময়কাল, সেই সময়কালে যদি আমরা একটু উঁকি মেরে দেখি, আমরা দেখব যে গুজরাটের যে রূপান্তর হয়েছে, ট্রান্সফরমেশন অফ গুজরাট আন্ডার হিজ টেনিওর, 12 বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়েছে, সাকসেসফুল প্রকল্প, এবং এই প্রকল্প তিনি কার্যকরী করতে মানুষের কাছে তিনি নিজে, তার পুরো টিম নিয়ে বারে বারে পৌঁছে গেছেন। আমি এবার আপনাদেরকে কিছু তথ্য দিতে চাইছি, যেটা প্রধানমন্ত্রী পরিবেশন করেছেন, প্রধানমন্ত্রী বলেছেন। এবং বিশেষ করে আপনারা যদি দেখেন, 50 দিনও হয়নি বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে, 50 দিনও হয়নি, এবং এই 50 দিনের মধ্যে প্রায় 2,25,000 গ্রামে এই যাত্রা পৌঁছে গেছে। এবং তিনি বারবার বলছেন যে কোনো কারণে যে মানুষ এখনো বিভিন্ন প্রকল্পে
বেনিফিট পায়নি তাদের কাছে এই যাত্রা পৌঁছে যাচ্ছে। এবং তিনি বলছেন যে আমি এই যাত্রার মাধ্যমে তাদেরকে খুঁজছি যারা এখনো বঞ্চিত হয়ে রয়ে গেছে। অর্থাৎ ভাবতে পারেন যে একজন প্রধানমন্ত্রী স্তরের মানুষ তিনি ভাবছেন যে যারা এখনো বঞ্চিত বা যারা কয়েকটা স্কিমের প্রকল্পের লাভ পেয়েছেন অন্যগুলোর পায়নি, তাদের কাছে আমি পৌঁছে যেতে চাইছি, তাদেরকে আমি খুঁজছি। এবং তিনি বলছেন যে প্রত্যেকে আবার যারা লাভ পেয়েছেন, যারা লাভার্থী, যারা বেনিফিশিয়ারিজ, তাদের জীবন কিভাবে রূপান্তরিত হয়েছে, কিভাবে ট্রান্সফর্মড হয়েছে, তাদের প্রত্যেকের কাছে কিছু কিছু এই ধরনের উদাহরণ রয়েছে, এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। এবং অসাধারণ এই অভিজ্ঞতা, এই কাহিনীগুলো যদি, এই গল্পগুলো যদি আমরা শুনি, অসাধারণ কিন্তু এই অভিজ্ঞতাগুলো। এবং এই বিকশিত ভারত সংকল্প যাত্রা গত 50 দিনেরও কম সময় প্রায়, আমি কয়েকটা আপনাদেরকে তথ্য দিচ্ছি, 4.5 লক্ষ নতুন অ্যাপ্লিকেশন উজ্জ্বলা গ্যাস কানেকশনের করিয়েছে। 4.5 লক্ষ উজ্জ্বলা গ্যাস কানেকশন করিয়েছে। 1 কোটি আয়ুষ্মান ভারত কার্ড, স্বাস্থ্য কার্ড যেটা, 1 কোটি কার্ড 50 দিনের কম সময় এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভেবে দেখুন, 1 কোটি মানুষ সেই কার্ডটা থেকে, তখনও তারা সেই বেনিফিট তাদের কাছে পৌঁছয়নি। 50 দিনের কম সময় বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী ঠিক যেটা চেয়েছিলেন যে যারা পায়নি আমরা তাদের কাছে পৌঁছে যাব, তাদের কাছে পৌঁছে যাওয়া গেছে। 1 কোটি মানুষ আয়ুষ্মান ভারত কার্ড, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা যে কার্ড, প্রধানমন্ত্রী মোদি গ্যারেন্টির যে কার্ডটা, যেটা বারবার তিনি বলেছেন হচ্ছে মোদি গ্যারেন্টি, এবং সেই গ্যারেন্টির মাধ্যমে গরিব মানুষ, প্রান্তিক স্তরের মানুষ নিজেদের চিকিৎসা করাতে পারবে, এটা তিনি গ্যারেন্টি দিয়েছিলেন। আরো 1 কোটি মানুষ নথিভুক্ত হয়েছে। তারপর 1 কোটি 25 লক্ষ হেলথ চেক আপ কন্ডাক্ট করা হয়েছে। 1 কোটি 25 লক্ষ হেলথ চেক আপ 50 দিনেরও কম সময় এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে করা হয়েছে। 70 লক্ষ মানুষকে টিবির জন্য পরীক্ষা করা হয়েছে। 70 লক্ষ মানুষকে টিবির জন্য পরীক্ষা করা হয়েছে। 15 লক্ষ মানুষ, বিশেষ করে তপশিলি উপজাতি যারা, 15 লক্ষ সিকল সেল অ্যানিমিয়া টেস্ট। আমি এই নিয়ে আপনাদের আগেও প্রতিবেদন একটি করেছিলাম যে সিকল সেল অর্থাৎ একেবারে রক্তের মধ্যে রক্ত সঞ্চার কম হয় এবং সেই দিয়ে আস্তে আস্তে মানুষ মারা যায়, এবং বিশেষ করে এটা তপশিলি উপজাতির যে এলাকাগুলো রয়েছে সেখানে বেশি করে দেখা গেছে। 15 লক্ষ মানুষ সিকল সেল অ্যানিমিয়ার জন্য টেস্ট তাদের কন্ডাক্ট করা হয়েছে। এবং এর সাথে সাথে আভা কার্ড যেগুলো, অর্থাৎ নতুন স্বাস্থ্য কার্ড, যে কার্ডের মধ্যে, একটি কার্ডের মধ্যে একজন ব্যক্তির সব একটি হিস্ট্রি থাকবে, তার মেডিকেল হিস্ট্রি থাকবে, এবং সেই কার্ড যে হাসপাতালে তারা দেবে আগামী দিনে, সেই হাসপাতালে যারা চিকিৎসকরা তারা সেই কার্ডের নম্বর দেখে এই ব্যক্তির হেলথ হিস্ট্রিটা কি, তার স্বাস্থ্যের কি সব, তার স্বাস্থ্যে কি তার চিকিৎসা হয়েছে, তার স্বাস্থ্যের কি সমস্যা, অতীতে কি হয়েছে, সবটা তারা এক জায়গায় পাবে। অর্থাৎ আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি অনুরোধ করব যারা ডাক্তার, যারা যারা চিকিৎসক, যারা স্বাস্থ্যের যারা এক্সপার্ট, তাদেরকে বলবো নিরপেক্ষভাবে তারা এটা অ্যানালিসিস করে দেখবেন যে পুরো হেলথ সেক্টরে, ভারতবর্ষের পাবলিক হেলথ সেক্টরে একটি কিন্তু রেভলিউশন হচ্ছে। তারপরে আপনি আরো বলি যে যেটা এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে হচ্ছে এবং গত 10 বছরে হয়েছে, প্রধানমন্ত্রী এটা পরিষ্কারভাবে করে দেখিয়েছেন। আপনারা যদি দেখেন, প্রায় 10 কোটি মহিলা গত কয়েক বছরে 10 কোটি মহিলা সেলফ হেল্প গ্রুপ জয়েন করেছে, আরো জয়েন করেছে 10 কোটি মহিলারা। এবং এই 10 কোটি মহিলাদের মধ্যে তাদেরকে প্রায়, যদি টোটালটা ধরি, 7.5 লক্ষ কোটি টাকার অনুদান তাদের দেওয়া হয়েছে ব্যাংকের মাধ্যমে। এই 10 কোটি মহিলারা সেলফ হেল্প গ্রুপ জয়েন করেছে গত কয়েক বছরে। বিশেষ একটি ফোকাস, বিশেষ উদ্যোগ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী ক্ষমতায়নে।
10 কোটি মহিলারা জয়েন করেছে সেলফ হেল্প গ্রুপ। এদের সবাইকে ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া হয়েছে, সব মিলিয়ে যেটা আজকে যার পরিসংখ্যান হয়ে দাঁড়াচ্ছে 7.5 লক্ষ কোটি টাকা। অর্থাৎ একটি রেভলিউশন হচ্ছে। আমরা যদি আমাদের চারপাশে ঘুরে তাকাই, আপনারা যদি সত্যি আমরা একেবারে গ্রাসরুট স্তরে গিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে ভারতবর্ষে গত 10 বছরে একটি বিশাল চেঞ্জ, ট্রান্সফরমেশন, একটি রেভলিউশন হচ্ছে। এবং প্রধানমন্ত্রী আজকে মানে গতকাল তিনি যখন বক্তব্য রাখছিলেন, পরিষ্কারভাবে বলেছেন যে তিনি সংকল্প করেছেন যে আগামী 2 বছরে, আগামী 3 বছরে তিনি অন্তত 2 কোটি, যাকে তিনি আখ্যা দিয়েছেন লাখপতি দিদি, 2 কোটি, মানে এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নারী ক্ষমতায়নের যে প্রক্রিয়া, এর প্রক্রিয়ার মাধ্যমে তিনি আগামী 3 বছরে অন্তত 2 কোটি মহিলাকে তিনি বলছেন লাখপতি দিদি, অর্থাৎ তাদের কাছে নিজেদের সেভিংস অন্তত 1 লক্ষ টাকা হবে। এটা তিনি সুনিশ্চিত, 1 লক্ষেরও বেশি হোক, তিনি এটা সুনিশ্চিত করতে চাইছেন। এবং আপনারা এও জানেন যে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি যেগুলো, সেগুলো আগামী দিনে যাতে গ্রামে গ্রামে ছোট ছোট যারা কৃষক, তাদের আরো বেশি করে সহায় যাতে হয়ে দাঁড়ায়, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিশ্চিত করছেন। তারা টার্গেট নিয়েছে, তিনি নিজের টার্গেট নিয়েছেন যে বিশেষ করে মানে মৎস্যজীবীদের এই সেক্টর, ফিশ প্রোডাকশনের সেক্টর, ফার্মিং সেক্টরে, এই সেক্টরগুলোতে ফোকাস করে আগামী কয়েক বছরের মধ্যে 2 লক্ষ গ্রামে নতুন পিএসিস, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি তিনি গঠন করবেন। এবং প্রায় 2 লক্ষ মাইক্রো ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং সেক্টরে 2 লক্ষ মাইক্রো ইন্ডাস্ট্রিকে যাতে আরো শক্তিশালী করা যেতে পারে, তিনি এর উদ্যোগ নিচ্ছেন এবং খুব সফলভাবে এই উদ্যোগ কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে এই 2023-এ যে বাজেট, কেন্দ্রীয় বাজেট, সেই কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ করা হয়েছে 2516 কোটি টাকা ডিজিটাইজেশনের জন্য, মানে প্রায় 63,000 এই প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিগুলোকে ডিজিটাইজেশন করবে। ডিজিটাইজেশন করলে কি হয়, একটি ট্রান্সপারেন্সি থাকবে, তারা ঠিকমতো কাজ করতে পারবে। এবং বিশেষ করে ছোট ছোট কৃষক যারা এই পিএসিস গুলোর মাধ্যম থেকে লোন পায়, সেই লোন দেওয়াটাকে যাতে ট্রান্সপারেন্টলি করা যেতে পারে, এখানে কোনো দালাল চক্র যাতে না থাকে, কেউ কন্ট্রোল করার চেষ্টা যাতে না করে, এটা সুনিশ্চিত করার জন্য ডিজিটাইজেশন, এবং সেই ডিজিটাইজেশন যাতে করা যায়, প্রায় 2500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং আগামী কয়েক বছরে প্রায় 66,000 এই প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিগুলোকে ডিজিটাইজেশন করা হবে। কিন্তু আমি আপনাদেরকে এই কথাটা এই কারণে বললাম, বিকশিত ভারত সংকল্প যাত্রা, একটি কারণ রয়েছে। মানে আপনাদের মনে হবে যেটা টেকনিক্যাল বিষয়, এখানে রাজনীতি আছে, এখানেও রাজনীতি রয়েছে। এবং আমাদেরকে যেমন একদিকে আমরা রাজনীতির কচকচানি করছি বা রাজনীতির বিভিন্ন বিষয় ওঠাচ্ছি, অন্যদিকে আমাদের ফোকাস করতে হবে, আমরা সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে যে গত 10 বছরে একেবারে বিপুল পরিমাণে কিন্তু বিশালভাবে বিভিন্ন সেক্টরে ট্রান্সফরমেশন হয়েছে, চেঞ্জ হয়েছে। এবং এই প্রত্যেকটা চেঞ্জ, প্রত্যেকটা ট্রান্সফরমেশন ভারতবর্ষকে আরো শক্তিশালী, ভারতবর্ষের পুরো তন্ত্রকে আরো ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, রেসপন্সিভ, এটাই করতে চাইছে। এবং এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোকাস। এখানে রাজনীতিটা কি? রাজনীতিটা হল এই যে সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে বিকশিত ভারত যাত্রা, সংকল্প যাত্রার ভ্যান গুলো বিভিন্ন গ্রামে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। তাদের উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ইনফরমেশন মানুষকে দেওয়া, তার বেনিফিট মানুষকে বোঝানো, তার নেসেসিটি মানুষকে বোঝানো, এবং তার সাথে সাথে যারা বেনিফিট পায়নি, যারা নথিভুক্ত হয়নি, যারা যে কোনো প্রকল্প থেকে বঞ্চিত এখনো রয়ে গেছে, তাদেরকে ইমিডিয়েটলি অন স্পট ইনক্লুড করা। এটা কিন্তু যদি ফেডারেল স্ট্রাকচারে আপনারা দেখেন, এটা কেন্দ্রীয় সরকারের অধিকার, এটা তার দায়িত্ব, তার অধিকার।
তার ডিউটি অ্যান্ড রাইট এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের প্রকল্প, এই ধরনের আউটরিচ কন্ডাক্ট করা। প্রত্যেক রাজ্যে হচ্ছে, সারা দেশে হচ্ছে, না হলে এত গ্রাম, এত মানুষের কাছে, কয়েক কোটি মানুষের কাছে এই সংকল্প যাত্রা, এবং খুব পপুলার হয়েছে এটা বোঝাই যাচ্ছে, 50 দিনের কম সময় এত মানুষের কাছে পৌঁছে গেছে। ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ। মানে মাঝে মাঝে এত বিরক্ত লাগে, মাঝে মাঝে মাথা হেঁট হয়ে যায়, দুঃখ হয়, কষ্ট হয়, যে প্রত্যেকটা প্রকল্প যেগুলো জনমুখী এবং যেগুলো ট্রান্সফরমেটিভ এবং যেখানে পশ্চিমবঙ্গের প্রান্তিক স্তরের মানুষের এটা হচ্ছে পাওনা, সেখান থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত। পশ্চিমবঙ্গকে পারপাসলি, ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে বঞ্চিত রাখছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার। এবং সত্যি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যানগুলো পশ্চিমবঙ্গে পৌঁছে অকেজো হয়ে তাদেরকে রেখে দেওয়া হলো। কেননা পারমিশন দেয়নি। কে দেয়নি? চিফ সেক্রেটারি হোক, সেক্রেটারি কোন ডিপার্টমেন্টের সেক্রেটারি, মানে কেন্দ্রীয়, মানে সেন্ট্রাল সার্ভিসেসের আমলারা পশ্চিমবঙ্গে বৃহৎ সংখ্যক, তাদের মধ্যে পশ্চিমবঙ্গে তারা যেই কাজ করতে আরম্ভ করে তারা ক্যাডার হয়ে যায়, অর্থাৎ রাজনৈতিক নির্দেশ তারা পালন করে। স্বাভাবিকভাবে নবান্ন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন ওই চুরির মানসিকতায় যে সদস্য ক্যাবিনেটের রয়েছে, তাদের নির্দেশে পরিষ্কারভাবে আমলাদের বলে দেওয়া হয়েছে যে একটা ভ্যান যাতে এই রাজ্যে না ঘুরে বেড়ায়, পারমিশন দেওয়া হয়নি। দ্বিতীয় হচ্ছে ডিএমরা একেবারে তারা তাদের নিজেদের এলাকায় তাদের যখন বলা হচ্ছে, তারা বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, অতএব আমরা কোনো রকম কোনো উদ্যোগ বা কোঅপারেট আমরা করতে পারবো না। এই হলো মানসিকতা, একটি বিচ্ছিন্নতাবাদী, একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ এই তৃণমূল কংগ্রেসের সরকার প্রশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গে, যার ফলে কি সেন্ট্রাল সার্ভিসেসের আমলারা হোক, একেবারে ডিএম স্তর থেকে সেক্রেটারি স্তর পর্যন্ত, তারা কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ তারা এই রাজ্যে পালন করবে না। খালি টাকা 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 চাই, টাকা চাই, এই করতে থাকে, অনলি বার্নিং নো আর্নিং, এই কথা বলতে থাকে। সেই জন্য এই বিকশিত ভারত সংকল্প যাত্রা যখন সারা ভারতবর্ষে সাকসেসফুলি চলছে, আবার বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গ বঞ্চিত থাকছে। পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত রাখা হয়েছে এই তৃণমূল সরকার দ্বারা, তারা বঞ্চিতই থেকে যাচ্ছে, তারা বুঝতে পারছে না, এবং তারা অন স্পট যে সেই বেনিফিটগুলো এবং নথিভুক্ত তারা হতে পারত, সেই থেকে তারা বঞ্চিত থাকছে। আশা করি তারা নিজেরা এর বিচার করবেন 2024-এ, তারা নিজেরা প্রশ্ন করবেন এবং তারা নিজেরা বিচার করবে যে তারা কেন বঞ্চিত তাদেরকে রাখা হয়েছে, এবং এই বঞ্চিত রাখার দায় কার? তাদের তৃণমূল কংগ্রেস সরকার, এই রাজ্য সরকারে। এই কথাগুলো বলতে চাইছিলাম, এটা যেমন নেগেটিভ, বলতে বাধ্য হলাম, কেন পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, কোনো ভ্যান কোথাও ঘুরছে না, ঘুরতে দেওয়া হচ্ছে না, ঘোরার চেষ্টা করলে হয়তো তাদেরকে ভাঙচুর করা হবে। সেই জন্য আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। এবং পজিটিভলি আপনারা দেখবেন রাজ্যের, সারা দেশের অন্যান্য রাজ্যে ঘুরছে, এই সংকল্প যাত্রা চলছে, বিশাল সাড়া ফেলেছে, এবং প্রান্তিক স্তরের মানুষ যারা এতদিন সেই বিভিন্ন প্রকল্পের বেনিফিট এখনো পায়নি, তারা রাতারাতি কিন্তু নথিভুক্ত হচ্ছে, বেনিফিটেড হচ্ছে, এবং আগামী দিনে তারা নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে একেবারে চেঞ্জ করার একটি স্কোপ তারা পাচ্ছে। এই কথাগুলোই বলার ছিল। আপনারা ভালো থাকবেন, আপনাদের 2024 ভালো কাটুক। আশা করি তার আগে আজ এবং 31শে ডিসেম্বরের মধ্যে আবার দেখা হবে। ভালো থাকবেন।